আমি বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, যবে অত্যাচারীর খর্গ কৃপান নিজ রণভূমি রণিবে না, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহীর অনুক্লান্ত। আমাদের বাংলা সাহিত্যে একটি সমস্যা আছে, এমনকি আমার ফ্রেন্ডরাও আমাকে সেদিন বলছে যে বন্ধু অনেক বিষয় তো ভিডিও বানাচ্ছিস, তো বাংলা সাহিত্য কিভাবে মনে রাখবো। ঠিক আছে, তো আমাদের জুনিয়র যারা আছে বা আমাদের সিনিয়র বা আমার বন্ধু বান্ধব, হ্যাঁ, এখানে বাংলা সাহিত্য আসলে মুখস্থের বিষয় না, তো ওই যে ইংরেজি সাহিত্যের মতো মুখস্থ করার কিছু নাই। এখানে আপনাকে বিষয়গুলো বুঝতে হবে, রিলেট করে পড়তে হবে। আমার বাসা কোথায়? যশোর। যশোরের চৌগাছা। হ্যাঁ, আমাকে যখন ভাইবা বোর্ডে বা যে কোনো জায়গায় জিজ্ঞেস করে আপনার বাসা কোথায়, আমি তখন কি বলি? যশোরের চৌগাছা। তো আমার সাথে যখন আপনার পরিচয় হবে তখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমার বাসা কোথায়, আমি উত্তর দিব, সাথে সাথে আপনি বলবেন ওইটা যেন কিসের জন্য বিখ্যাত। হ্যাঁ, তো আমি তখন বলবো যে চৌগাছা। এইটাই হচ্ছে যে আপনার নীল বিদ্রোহ যেটা হয়েছিল, এটা সূচনা হয়েছিল চৌগাছাতে। হ্যাঁ, সে সময় যে ওই যে নদিয়া, যশোর, হ্যাঁ, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে যে নীল বিদ্রোহ হয়েছিল, এটা সূচনা হয়েছিল ওই যে নদিয়া জেলার পাশে চৌগাছা, এটা গ্রাম ছিল, ওই গ্রাম থেকেই শুরু হয় মূলত। ঠিক আছে, তো তাহলে চৌগাছা গেল। এখন আপনি বলবেন যশোর, চৌগাছা যশোর, তো যশোরটা যেন কেন বিখ্যাত? তখন কিন্তু অনেক ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। শুরুতেই হবে অবিভক্ত বাংলার প্রথম জেলা কোনটি। বাংলা বিভক্ত হয়ে যায় কত সালে? 1905-এ হওয়ার কথা ছিল, হয় না, সেটা রদ হয়ে যায় 11 সালে। পরবর্তীতে দেখা যায় 1947 সালে দেশ ভাগ হয়ে গেল, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা ভাগ হয়ে যায়। সেই ক্ষেত্রে এই যে বাংলাদেশটা মানে পূর্ব পাকিস্তান নাম নিয়ে ভাগ হয়ে গেল পাকিস্তানের সাথে ধর্মের ভিত্তিতে। কিন্তু যশোর জেলা হয় 1781 সালে। বুঝতে পারছেন? তখন এই যে উপমহাদেশের শাসন ক্ষমতা কাজে ছিল জানেন? ব্রিটিশদের হাতে। ওয়ারেন হেস্টিং ছিল এই উপমহাদেশের জেনারেল তখন। ঠিক আছে, সেই সময় থেকে যশোর কিন্তু জেলা। তাহলে অবিভক্ত বাংলার প্রথম জেলা কোনটি? যশোর। আবার বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা কোনটি? যশোর। দেখেন, বাংলাদেশ স্বাধীন হয় কিন্তু 1971 সালে 16 ডিসেম্বর, কিন্তু 16 ডিসেম্বর না, 6 ডিসেম্বর যশোর জেলা স্বাধীন হয়ে যায়, সর্বপ্রথম স্বাধীন জেলা। আবার যদি বলা হয় বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? যশোর। ঠিক আছে, তো বাংলাদেশের একমাত্র এয়ারফোর্স যে ট্রেনিং সেন্টার যেটা, এটা কোথায়? যশোর। ঠিক আছে, পাইলটদেরকে তো আমরাই তৈরি করি নাকি? তো যখন আমার সাথে কথা হবে তখন এই বিষয়গুলো জানতে পারবেন। তো যশোরে কি আরো কিছু প্রথম আছে? অবশ্যই আছে। আপনি যখন দেখবেন যে যশোরে আপনার প্রথম মহাকাব্য রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। প্রথম সার্থক যে কমেডি নাটক, সনেটের প্রবর্তক, এগুলো কে লিখছে, কে করছে? মাইকেল মধুসূদন দত্ত। তার বাসা কোথায়? যশোর জেলায়, যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। আবার বাংলা ভাষায় যে প্রথম চলিত ভাষার প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। তার বাসা কোথায়? যশোর। তো এই যে আমার সাথে কথা হলে আপনি এই বিষয়গুলো জানতে পারবেন। আরেকজনের সাথে যখন কথা হবে তার এলাকার কি রিলেটেড আছে, আপনি সাধারণ জ্ঞান, বাংলা সাহিত্য, এগুলো পানি হয়ে যাবে যখন আপনি এইভাবে জানবেন ও অমুকের বাসা, আমার বন্ধুর রহিমের বাসা তো ওই জায়গায়, ওর ওখানে এটা বিখ্যাত। ঠিক আছে, তো এইভাবে রিলেট করতে হবে আপনি। আপনারা ইসলামী রেনেসার কবি, বাংলা সাহিত্যে ইসলামী রেনেসার কবির নাম শুনেছেন কি? ফররুখ আহমেদ। তার বাসা কোথায় জানেন? গ্রেটার যশোরেই, যেটা এখন মাগুরার ভিতর চলে গেছে, কিন্তু তার জন্ম কিন্তু যশোরেই। এরপরে আর কেউ আছে কি? অবশ্যই আছে, সৈয়দ আলী আহসানের নাম শুনছেন? এই যে বিসিএস সহ চাকরি পরীক্ষা একটা কোশ্চেন আসে, হ্যাঁ, যে মোহাম্মদ আব্দুল হাইয়ের সাথে এই সৈয়দ আলী আহসান কি লিখছে? একটা গ্রন্থ লিখছে না, বাংলা সাহিত্যের ইতিবৃত্তি। এটা কে লিখছে? এই দুইজন লিখছে। তো এই যে সৈয়দ আলী আহসান, এনার বাসা কিন্তু যশোর। ঠিক আছে, তো তাহলে এই যে সৈয়দ আলী আহসানের নাম বললাম, তিনি কি আরো কোনো কারণে বিখ্যাত? আর কিছু করছে? অবশ্যই করছে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ যখন হয় 1905 সালে, সেই সময় কিন্তু উনি এই যে জাতীয় সঙ্গীতটা লিখছিল না, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, তো এইটার ইংরেজি অনুবাদ কিন্তু করছিল এই সৈয়দ আলী আহসান। এগুলো কিন্তু চাকরি পরীক্ষা আসতে পারে। তো দেখেন, এক যশোরের ভিতর আছেন কিন্তু আপনারা, ঘুরপাক খাচ্ছেন না? তো এই হচ্ছে বিষয় আসলে। তারপর আপনার যে বললাম যে ফররুখ আহমেদ, হ্যাঁ, ইসলামী রেনেসার কবি বলা হয় কেন? উনি কি ইসলাম ধর্ম আনছে, ইসলাম কিছু আনছে কি জানেন কেন? উনি তার কবিতার লাইনগুলোতে, হ্যাঁ, তার শব্দ চয়নে যে শৈল্পিক মাত্রা যোগ করেছেন, সেখানে তিনি আরবি ফার্সি শব্দের প্রয়োগ ঘটিয়েছেন। এখন আপনি যদি বলেন যে প্রমোদ চৌধুরী শুধু কি চলিত ভাষার প্রবর্তক না, নাকি আর কিছু করছে, আসলে ওনার সাথে আবার কানেকশন হয়ে যাবে কার? রবীন্দ্রনাথের সম্পর্ক, রবীন্দ্রনাথের ফ্যামিলি। কিভাবে? রবীন্দ্রনাথের যে বড় ভাই ছিল সত্যেন্দ্রনাথ দত্ত, উনি কিন্তু আবার ছিল আপনার সেই সময়ের ইন্ডিয়ান সিভিল সার্ভিসের, বলা যায় এই উপমহাদেশের প্রথম উনি। তার মেয়ে ছিল কে? ইন্দিরা দেবী। তার হাজবেন্ড হচ্ছে প্রমোদ চৌধুরী। ঠিক আছে, এদিক দিয়ে কিন্তু এই প্রমোদ চৌধুরী হচ্ছে তার আবার জামাই। প্রমোদ চৌধুরী কিন্তু খুবই ইম্পর্টেন্ট একজন সাহিত্যিক কিন্তু বাংলা সাহিত্যে। ঠিক আছে, তো উনি কিন্তু বীরবল ছদ্মনাম ছিল ওনার। আর মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম কি ছিল জানেন? টিমোথি পেন পোয়েম। কারণ ইংরেজিতে প্রকাশিত তার প্রথম গ্রন্থের নাম কি? দ্য ক্যাপটিভ লেডি। ঠিক আছে, তো ওইখানে উনি এই ছদ্মনাম ব্যবহার করেন। তো তাহলে আমাদেরকে এইভাবে রিলেট করে পড়তে হবে বাংলা সাহিত্য। যখন আপনি এইভাবে পড়বেন তখন দেখবেন পানি হয়ে গেছে।
এখন আমি আপনাকে যদি বলি, বলেন তো আপনার বাসা কোথায়? কুষ্টিয়ায়। তো কুষ্টিয়ায় বিখ্যাত কে আছে, কোন কবি বা সাহিত্যিক? হ্যাঁ, লালন শাহ, মীর মোশাররফ হোসেন, কাজী মোতাহার হোসেন, তাই না? এই যে তিনজনের নাম বললাম। বলেন তো যে সিলেটের কে আছে? সৈয়দ মোস্তফা আলী, তাই না? ওনার বাসা কোথায়? সিলেটের। বর্তমানে ওটা আসামের ভিতর চলে গেছে, হ্যাঁ, কিন্তু ওনাদের যে সময় জন্ম বা যে সময় সাহিত্য রচনা করছে ওটা সিলেটের ভিতরেই ছিল, করিমগঞ্জে, সিলেটের করিমগঞ্জ ওনার জন্ম, সৈয়দ মোস্তফা আলী। ঠিক আছে। তারপরে আপনার মাইকেল মধুসূদন দত্তের সমসাময়িক আর কে আছে? দীনবন্ধু মিত্র। ওনার বাসা কোথায়? ওনার বাসা নদিয়ায়। এই নদিয়া কিন্তু শুরুতে আমি বলেছি কিন্তু যে আমাদের যশোর জেলা চৌগাছার পাশেই নদিয়া, তাই না? এখন ওইটা ইন্ডিয়ার ভিতর চলে গেছে, কিন্তু এইগুলো কিন্তু সে সময় পুরো বাংলার অংশ ছিল এগুলো। তো মাইকেল মধুসূদন দত্তের সাথে কিন্তু আবার এই দীনবন্ধু মিত্রের একটা সম্পর্ক আছে। কিভাবে? তারা সমসাময়িক। দীনবন্ধু মিত্র এই নীল বিদ্রোহ নিয়ে একটি নাটক লিখেছিল, নীল দর্পণ। সেটা মাইকেল মধুসূদন দত্ত দ্য নেটিভ ছদ্মনামে দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর এই ইংলিশ এই নামটা দিয়ে অনুবাদ করে। তো আপনার বাসা কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম তো এখন হেভি ইম্পর্টেন্ট। কেন? কারণ আমাদের প্রধান উপদেষ্টার বাসাই তো চট্টগ্রাম। এছাড়া আরো অনেক উপদেষ্টা আছে চট্টগ্রামের। তো চট্টগ্রামের বিখ্যাত কবি সাহিত্যিক কারা ছিল? এই যে বাংলা সাহিত্যের মধ্যযুগের কবি আবুল ফজল, আলাওল, এর সাথে আরো কে কে আছে? আহমদ ছফা, নাম শুনছেন? খুবই ইম্পর্টেন্ট কিন্তু এইবার এগুলো যাদের নাম বলছে এগুলো কিন্তু পড়া লাগবে সবসময়। ঠিক আছে। আপনার বাসা কোথায়? ফরিদপুর। তো ফরিদপুর আপনার জসিমউদ্দিনের নাম শুনছেন? হ্যাঁ। আপনার বাসা কোথায়? মানিকগঞ্জ। মুনির চৌধুরীর নাম শুনছেন? তো এইভাবে আপনার রিলেট করতে হবে যে অঞ্চল ভিত্তিক। ঠিক আছে। আমি এটা একটা ম্যাপ আকারে তৈরি করেছি অলরেডি। আপনাদের যদি প্রয়োজন হয় কমেন্টে জানাবেন, আমি আপনার এটা পিডিএফ আকারে দিয়ে দেবো। তো এখানে আমি যেটা দেখলাম যে বাংলাদেশের এই যে বদ্বীপ যে অঞ্চল, নিচু যে অঞ্চলটা, নিচের বঙ্গোপসাগরের পাশ দিয়ে যে অঞ্চলটা, হ্যাঁ, এই অঞ্চল এবং আপনার ওই যে পার্বত্য অঞ্চল, ওই সাইডটা দিয়েই মূলত কবি সাহিত্যিকদের জন্ম। ঠিক আছে। আর খুব ছড়ানো ছিটানো অবস্থায় উপরের দিকে আপনার উত্তরবঙ্গ বা ওই যে উত্তর পশ্চিম, উত্তর পূর্ব এই সাইড বা এই যে ঢাকা কেন্দ্রিক আপনার ওই যে শামসুর রহমান এই টাইপের কয়েকজন সাহিত্যিক আছে, কিন্তু খুব কম আছে। উপরের দিকে ওইভাবে আমি পাইনি, যেটা আমাদের দরকার। থাকতে পারে কিন্তু ওইভাবে পাইনি। ঠিক আছে। তো আপনি এইভাবে পড়তে হবে। আপনার বেশিরভাগ দেখলাম আমাদের যা আছে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর বা আমাদের যে পঞ্চপাণ্ডব যেগুলো আছে, তো এই সব বেশিরভাগই দেখা গেল আপনার ওই যে ইন্ডিয়ার ভিতরে এখন চলে গেছে, পশ্চিমবঙ্গ বা ওর আশপাশে 24 পরগনা, নদিয়া, হ্যাঁ, এইগুলোর ভিতরে চলে গেছে। তো আমাদের বাংলাদেশের কোন সাইডে কবি সাহিত্যিকদের জন্ম, এটা যদি আপনি রিলেট করে পড়তে পারেন তাহলে কিন্তু সহজ হয়ে যায়। এখন আপনি যদি ওই একটা করে কবি ধরছেন, অমুক গ্রামের অমুক পাড়ার অমুক জায়গায় জন্মগ্রহণ করে, এত সালে এত তারিখে মারা যায়, তাহলে কিন্তু ভাই আপনার মনে থাকবে না। ঠিক আছে। রিলেট করতে হবে। বেতাল পঞ্চবিংশতি কে লিখছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এগুলো পরীক্ষা আসে। তো করিও কমল কে লিখছে? হ্যাঁ। তো এই জিনিসগুলো আপনাকে শিখতে হলে আগে ওদের জন্মস্থানটা আপনার ইমাজিন করে নিতে হবে যে অমুক জায়গায় জন্ম, ওই সমসাময়িক পিরিয়ডে কে কে ছিল এবং কোন টাইপের লেখা তারা লিখছে। ঠিক আছে। তো এই ধরনের ভিডিও আরো চাইলে আমাকে বলবেন, আর আমি চেষ্টা করছি টুকটাক ভিডিও দিয়ে আপনাদের হেল্প করার, এবং এইগুলো কথা বলার মাধ্যমে আমার নিজেরও উপকার হয়, ফ্লুয়েন্সি আসে। এই জন্য মূলত মাঝে মাঝে ভিডিও ধারণ করছি আর কি। রেগুলার তো করার সময় হয় না বা সম্ভব না, এই কারণে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।